হ্যালো বন্ধুরা, সবাইকে গ্রিন এডুকেশন বাই আশিস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে আমরা ক্লাস 9 থার্ড সামেটিভের রায় মার্টিন প্রশ্নবিচিত্রার সেট নাম্বার 20 পেজ নাম্বার 251 এর যে সারিসা আর কে মিশন শিক্ষা মন্দির সেই স্কুলের আমরা আজকে পার্ট 1 করব। মতলব 1 আর 2 নম্বরের যে কোশ্চেনগুলো আছে, 1 দাগে আর 2 দাগে, সেই সমস্ত কোশ্চেনগুলো আমরা পার্ট 1 এর মধ্যে শেষ করার চেষ্টা করব, ঠিক আছে? আর পার্ট 2 তে বড় কোশ্চেন করার চেষ্টা করব, ঠিক আছে? তো স্কিপ না করে চলো আমরা দেখি। দেখো, এক দাগে কি আছে? জিরো সংখ্যাটি একটি অখণ্ড সংখ্যা কিন্তু পূর্ণ সংখ্যা নয়। আমরা জানি জিরো সংখ্যাটা কি একটা অখণ্ড সংখ্যা এবং পূর্ণ সংখ্যা, যেহেতু নয় বলেছে তাহলে এক দাগ অপশন হবে না। পূর্ণ সংখ্যা কিন্তু মূলদ সংখ্যা নয়। আমরা জানি পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যা উভয়ের ভিতরেই শূন্য আসে। তারপর বলেছে মূলদ সংখ্যা কিন্তু বাস্তব সংখ্যা নয়। মূলদ সংখ্যা এবং বাস্তব সংখ্যা উভয়ের ভিতরেই আমাদের জিরোটা পাওয়া যায়। এবং 4 নম্বর পয়েন্ট কি বলেছে? অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা, তাই না? এক সেকেন্ড। চলো, জিরো সেকেন্ডটা কি বলেছে 4 নম্বর অপশনে? অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা, বাস্তব সংখ্যা এবং মানে বাস্তব সংখ্যা কিন্তু অমূলদ সংখ্যা নয়। তাহলে যেহেতু জিরো আমাদের কিসের মধ্যে পড়ে না, না অমূলদ সংখ্যার মধ্যে পড়ে না, ওই জন্য এই অপশনটাই সঠিক হয়ে যাবে। তারপরে কি বলেছে দেখো, 20% ছাড় দিয়ে বিক্রি করার একটি জ্যামিতিক বাক্সের বিক্রয় মূল্য কত আছে? না 48 টাকা। মানে 20% ছাড় দিয়ে বিক্রি করার ফলে একটা জ্যামিতিক বক্সের বিক্রয় মূল্য আছে 48 টাকা, হলে জ্যামিতিক ধার্য মূল্য কত? তাহলে এটা অনেক রকম ভাবে করা যায়। অনেকে অনেকভাবে শিখেছো। তাহলে দেখো, আমরা যেহেতু এটা এমসিকিউ পার্ট, সেহেতু এমসিকিউ পার্টের মতো করেই করব। দেখো, আমরা জানি ধার্য মূল্য মানে যেটা আমাদের সিপি বলা হয় বা মার্ক প্রাইসে বলা হয়, এমপি। যেহেতু আমাদের এখানে সিপি আলাদা করে কিছু বলেনি, তাহলে মার্ক প্রাইস আর কস্ট প্রাইস আমাদের একই, ঠিক আছে? তাহলে সেহেতু সেটা কি করে বের করব? না, যেটা আমাদের বিক্রয় মূল্য মানে এসপি, সেই এসপির সঙ্গে কি করব? না, এসপির সঙ্গে কি করব? যেহেতু এটা 20% ছাড় দিয়েছে, মানে কি এসপিটা কত? তখন সেটা কত হয়ে যাবে? 80 হয়ে যাবে। আর নিচে কত, উপরে কত হবে? 100, যেহেতু শতকরা, যেহেতু 100। তাহলে এসপি কত ছিল? 48 ইন্টু 100/80। তাহলে দেখো, শূন্য শূন্য কাটো, 6 8 48, তার মানে সরি 60, তার মানে কত হবে? না 60 টাকা। তারপরে দেখো, এক্স মাইনাস ওয়ান কমা দিয়ে এফ অফ এক্স বহুপদী সংখ্যামালার একটি উৎপাদক, কিন্তু জি অফ এক্স বহুপদী সংখ্যামালার উৎপাদক নয়, তাহলে এক্স মাইনাস ওয়ান নিচের কোন সংখ্যামালার উৎপাদক হবে? আচ্ছা দেখো, একটা জিনিস জানো, যে ধরো 2 এমন একটা সংখ্যা যেটা ধরো 4-এর একটা উৎপাদক, ঠিক আছে? 2 কার উৎপাদক? না 4-এর উৎপাদক। কিন্তু আবার ধরো 2 কার উৎপাদক নয়? 5-এর উৎপাদক নয়। তাহলে আমি কি করে বলতে পারবো যে 2 এদের দুইজনের কিভাবে এর সাথে এদের উৎপাদক হবে? না, আমরা জানি যদি এদের গুণ করা হয় তখন কত হবে? 4 গুণ 5। আমরা জানি 4 গুণ 5-এর ভিতরে তখন কে আছে? 4, 4 আছে না? তাহলে 4-এর একটা উৎপাদক যেহেতু 2, তাহলে এই পুরো জিনিসটার উৎপাদক কি হয়ে যাবে বলো? না 2 হয়ে যাবে। তাহলে ঠিক একই রকম ভাবে, যেহেতু x-1টা f of x এর একটি উৎপাদক, তাই এদের গুণফলের উৎপাদক হয়ে যাবে। তাহলে গুণফল কোথায় আছে? গুণফল আছে না অপশন বি তে। দেখো, f of x ডট g of x, ঠিক আছে? দেখো, এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস 12, এটা দিয়েছে, একটা অভেদ দিয়েছে, বলেছে এ ও পি এর মান বের করতে। এমনিতে তখন বুঝতেই পারবে, এই অঙ্কটা যদি না করতে চাও, নাও করতে পারো। এখানে আছে কত আছে? 12। 12 মানে কত হবে? 3 আর 4, যেহেতু এখানে 3 দেওয়া আছে, তাহলে আরেকটা কত হবে? 4 হবে। যেহেতু এটা -3 আছে, তাহলে এটা কত হবে? অবশ্যই করে -4 হবে। তাহলে এর মান হিসাব মতো কত হবে? 4 হবে। এর মান 4 হবে। আর পি এর মান কত হবে? দেখো, পি এর মান এখানে -3x, আর এখান থেকে আসবে -4x, তাহলে টোটাল হয়ে যাবে কত? -7x। সেই হিসাবে কত হয়ে যাবে? না পি এর মান 7 হয়ে যাবে। দেখো, এমনিতে মুখে মুখে হয়ে যাবে, যদি চাও করতে করতে পারো এখান থেকে। দেখো, এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস 12, এটাকে যদি ভাঙি আমি, আহ, আচ্ছা এক second, দেখো এইটা সমান, এটা আমার ওই পাশে সমান সমান কি দেওয়া ছিল? দেখো, ওই পাশে যদি আমি গুণ করি তখন কি যাবে? এক্স স্কোয়ার মাইনাস 3x আর মাইনাস কি হয়ে যাবে?
মাইনাস এ এক্স আর প্লাস 3a, এই হয়ে যাবে। এবার দেখো যদি দুপাশ থেকে তুলনা করা হয় এক্স স্কোয়ার কি বাদ হয়ে যাবে, তাহলে মাইনাস বি এক্স প্লাস 12 ইকুয়ালস টু কত হবে না মাইনাস, যদি আমি এখান থেকে দেখি এখানে কত হবে 3 প্লাস এ ইন্টু এক্স প্লাস 3a, তাহলে এখান থেকে বলতে পারি 3a ইকুয়ালস টু কত না 12, কারণ এটাও 3a প্লাস এর পার্ট, এটা পার্ট, এটা যেহেতু এক্স এর পার্ট সেহেতু এক্স এর পার্ট তুলনা করে সমান করে দেবো, আর এটা ধ্রুবক পদ আর এটাও ধ্রুবক পদ, সেই হিসাবে এখান থেকে এর মান কত বেরিয়ে যাবে 4। যদি এর মানটা বসাও দেখো এখান থেকে p সমান সমান কত, p সমান সমান হচ্ছে মাইনাস মাইনাস নয় সরি 3 প্লাস a, যেহেতু মাইনাস মাইনাস দুপাশ থেকেই বাদ হয়ে যাবে সেহেতু 3 প্লাস a, তাহলে p এর মান কত হয়ে যাবে 3 প্লাস 4 ইকুয়ালস টু 7, সেভাবেও কেউ করে নিতে পারো। দেখো তারপরে কি বলেছে, 5 দাগের প্রশ্ন কি বলেছে, cx প্লাস d ইকুয়ালস টু যদি 0 হয় তাহলে এই সমীকরণের লেখচিত্র যদি y অক্ষের সমীকরণ হতে হয় তাহলে কোন শর্ত একে মানতে হবে। তাহলে দেখো আমরা কি জানি, তাহলে এটা একটা কোশ্চেন গেল আলাদা আলাদা, এখান থেকে আলাদা পার্ট করে দিই। এটা কত দাগের কোশ্চেন ছিল না, এটা ছিল 2 দাগের কোশ্চেন। এটা কত দাগে, এটা তো দাগ নাম্বার দেওয়ার দরকারই নেই। আর এটা ছিল আমার 4 দাগের। দেখো 5 দাগের কোশ্চেন দেখো কি বলেছে, যেহেতু y অক্ষের সমীকরণ আমরা কি জানি y অক্ষের সমীকরণ কেমন হয়, y অক্ষের সমীকরণটা এমন হয় x 0 হয়, তাই না, x 0 হয়। তাহলে সেটা যদি বসিয়ে দিই তাহলে কি আছে এখানে cx d 0 আছে, তাহলে x এর মান যদি এখানে 0 পুট করা হয় তাহলে কত হবে না d 0 পাবো আমরা, কত না d 0, d 0 কোথায় আছে অপশন সি তে। তারপরে দেখো আচ্ছা এই অঙ্কটা এখানে করা যাবে না, অঙ্কটা আমরা পরের পেজ নিয়ে নিই, একটা নতুন পেজ ওখানে করে দিচ্ছি এই পেজটা। হ্যাঁ দেখো দেখো কি দিয়েছে প্রশ্নটায়, x এর পাওয়ারে x রুট x, ঠিক আছে, x এর পাওয়ারে x রুট x, আর এইটা সমান সমান কি দিয়েছে x এর x রুট x এর পাওয়ারে x, এটা কি একবার মিলিয়ে নি, কি দিয়েছিল এখানে x এর পাওয়ারে x রুট x আর x রুট x এর পাওয়ার x। হ্যাঁ এটা যদি হয় তাহলে x এর মান নির্ণয় করতে বলেছে। দেখো তাহলে আমরা এখান থেকে কি করি, দেখো x এর পাওয়ারে কত আছে x রুট x, এটা এইভাবে রেখে দিই, এখানে কত আছে এইটা আছে না, তাহলে এখানে আমি বলতে পারি x এর পাওয়ারে এটা 1 ইন্টু x এর পাওয়ারে হাফ, তাদের পাওয়ারে আমার কত আছে না x আছে, তাহলে এরকম বলতে পারি x এর পাওয়ারে x রুট x ইকুয়ালস টু x এর পাওয়ারে কত হবে 1 আর এই প্লাস হাফ, পুরোটার পাওয়ারে কত হয়ে যাবে x, তাহলে এখান থেকে x এর পাওয়ারে x রুট x ইকুয়ালস টু কত হবে না x এর পাওয়ারে 3/2 ইন্টু x। এবার দেখো দুটোই যেহেতু x এর পাওয়ারে যদি তুলনা করি তাহলে এখানে আমার কি হয়ে যাবে, তুলনা করলে x রুট x ইকুয়ালস টু পাবো 3/2x। এবার এখান থেকে x যদি কেটে দিই তাহলে রুট x মানে কত পেলাম 3/2। এবার দুপাশে যদি হোল স্কয়ার করে দেওয়া হয় তাহলে কি পাবো রুট এক্স তার হোল স্কয়ার ইকুয়ালস টু 3/2 তার হোল স্কয়ার, তাহলে এখান থেকে x এর ভ্যালু কত পাবো না 9/4। ঠিক আছে, এটা কত দাগ 6 দাগের অঙ্ক। 6 দাগের অঙ্ক ছিল এটা, 6 দাগের অঙ্ক ছিল 9/4। তারপরে দেখো কি বলেছে, লগ রুট টু এক্স যদি এ হয় তাহলে লগ 2√2x কত হবে। আচ্ছা এটা আমরা পরে গিয়ে করি পরের পেজে। কি বলেছে, এটা হলো কত দাগের না 7 দাগের অঙ্ক, লগ রুট টু এক্স যদি এ হয় তাহলে আমার কত বের করতে বলেছে না লগ টু রুট টু এক্স এর মান নির্ণয় করতে বলেছে, এটা কত হবে। দেখো এখান থেকে আমরা কি জানি, যদি আমাদের না বেস চেঞ্জ করি তাহলে এরকম লিখতে পারি লগ, এটাকে বেস আমরা চেঞ্জ করে লিখছি 2√2 ইন্টু এক্স, তাহলে এটাকে আমরা গুণ করে গুণের ফর্মুলায় বেস চেঞ্জের ফর্মুলায় কি লিখতে পারি আবার লগ 2 ইন্টু আচ্ছা 2 বেসে 2√2,
এইটা সমান সমানই আমাদের হয়ে যাবে কত না এ, ঠিক আছে। তারপরে এখান থেকে কত পাবো না লগ 2√2 এক্স প্লাস এই সরি ইন্টু, এখানে আমাদের হয়ে যাবে সরি এটা √2 ছিল, মিস্টেক হয়েছে। তাহলে এখানে কত হবে না লগ √2 কিউব বেস কত না √2 ইকুয়ালস টু কত এ ছিল এই পড়ে থাকবে। তাহলে এখান থেকে লগ 2√2 এক্স ইন্টু এটা কত হয়ে যাবে 3 লগ √2 বেস √2 ইকুয়ালস টু এ। তাহলে এই পুরো রাশিটার মান আমার কত হয়ে যাবে না 1 হয়ে যাবে। তাহলে এটা যেহেতু গুণ আছে তাহলে এটা 3 হয়ে গেল। তাহলে আমরা পেলাম log 2√2 x এর মান কত পেলাম a/3, কত পেলাম না a/3। সাতের দাগের অ্যান্সার তাহলে কত হলো a/3। তারপরে দেখো কি বলেছে, ও পরিকেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের আয়ত যদি হয় তাহলে ও বিসির মান নির্ণয় করো, তাই তো। একটা ছবি আঁকতে হবে। কি বলেছে একটা পরিকেন্দ্র, তাই তো। তাহলে এক কাজ করি, আমরা এখানে একটা ত্রিভুজ নিয়ে নিই, আর একটা ধরো সার্কেল নেব। দেখো এবার আমাদের প্রশ্নে কি বলেছিল, ও পরিকেন্দ্র বিশিষ্ট একটি ত্রিভুজ এবিসি এর বি কোণ বলেছে 72, এ কোণ বলেছে 68। তাহলে পরিকেন্দ্র আবার বলেছে, তাই তো। তাহলে পরিকেন্দ্র আমরা বুঝতে পারছি পরিকেন্দ্র এরকম জায়গায় কোথাও হবে, তাই না। না, এটা একটা পাওয়া গেল। এবার যদি দেখি এটা আমাদের পরিকেন্দ্র ও দিয়ে দিয়েছে, আমাদের বলেছে এবিসি একটা ত্রিভুজ, এবিসি একটা ত্রিভুজ যার পরিকেন্দ্র ও। এবার আমাদের কি বলেছে বি কোণ বলে দিয়েছিল, অ্যাঙ্গেল বি বলে দিয়েছিল, আর আর বলে দিয়েছিল কোনটা একটু দেখতে হবে। আমাদের কি বলে দিয়েছিল দেখো, অ্যাঙ্গেল বি বলে দিয়েছিল 72 আর সি বলে দিয়েছিল 68, 72 আর 68। অ্যাঙ্গেল বি আমি এখানে পাশে লিখছি, অ্যাঙ্গেল এবিসি কত 72, অ্যাঙ্গেল এসিবি বলে দিয়েছিল কত 68। তাহলে বলো অ্যাঙ্গেল বিএসি এর মান কত পাবো, বিএসি এর মান কত পাবো, অ্যাঙ্গেল বিএসি এর মান পাবো 180 ডিগ্রি মাইনাস এই দুটোর যোগফল, তার মানে 140 ডিগ্রি। তাহলে আমাদের কত আসছে না 40 ডিগ্রি আসছে। তাহলে অ্যাঙ্গেল এ কত 40 ডিগ্রি। এখন আমাদের কাছে কি জিজ্ঞাসা করেছে, এখন আমাদের কাছে জিজ্ঞাসা করেছে ওবিসি এর মান নির্ণয় করো। ও বিসি এই এই কোণটা নির্ণয় করতে বলেছে আমাদের, কোন কোণটা না এই কোণটা নির্ণয় করতে বলেছে। অ্যাঙ্গেল ওবিসি সমান সমান কত হবে না, আমরা এভাবেও করতে পারি 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল বিএসি, এটা করলেও আমরা করতে পারি, ঠিক আছে। এটা করলেও আমাদের অ্যান্সার হয়ে যাবে না কত 90 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি, সরি 40 ডিগ্রি, তখন ইকুয়ালস টু আমাদের মান বেরোবে 50 ডিগ্রি। দেখো এটা অ্যাকচুয়ালি ক্লাস 10 এর থিওরিতে আছে, তোমাদেরও আছে,
ক্লাস 10 এ উঠলে এই থিওরিটা একদম ক্লিয়ার হয়ে যাবে। আর এটা যদি আমি নাও করি তাহলে দেখো, যেহেতু এটা পরিকেন্দ্র, তাহলে এটার কি, এইটার দৈর্ঘ্য আর এইটার দৈর্ঘ্য দুটো ব্যাসার্ধ কি হবে, সমান হবে। দুটো ব্যাসার্ধ যদি সমান হয়ে যায় তাহলে এদের বিপরীত কোণগুলো সমান হবে। এই কোণটা আর এই কোণটা সমান হয়ে যাবে, তাই না? এই দুটো কোণ আমাদের কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। যদি সমান হয়ে যায় তাহলে এই কোণটার যা হবে, তাহলে বাকি কোণের যোগফলটা এই দুটোর ভিতরে ভাগ হয়ে যাবে। তাহলে এটা 40 হলে এটা কত হবে, না 80 হবে। এটাও ক্লাস 10 এর থিওরি, ঠিক আছে? একটা উপপাদ্য ছিল যে কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ। তাহলে সেখান থেকে আমরা যদি দেখি তাহলে সেটা আমরা লিখতে পারি যে বিওসি ইকুয়ালস টু 2 ইন্টু কোণ বিএসি। তাহলে এখান থেকে কত পাই, 2 ইন্টু 40, তাহলে ইকুয়ালস টু পাই 80 ডিগ্রি। তাহলে 80 ডিগ্রি তার মানে কি, বাকি এই দুটো কোণের সমষ্টি কত হবে, না 100 ডিগ্রি হবে। এবারে 100 ডিগ্রিকে যদি সমান দুটো ভাগে ভাগ করে দিই তাহলে কত ডিগ্রি পাবো, না 50 ডিগ্রি পাবো। এখান থেকেও আমরা করতে পারি, ঠিক আছে? তো এটা অ্যাকচুয়ালি তুমি যেভাবে তোমার সুবিধা হবে তুমি সেভাবে করবে। চলো নেক্সট। আচ্ছা, এটা আমাদের কত দাগ ছিল, 7 এর দাগের পরে 8 এর দাগ ছিল। চলো আগের অঙ্ক দেখা যাক আবার। 8 এর দাগ হয়ে গেছে, 8 এর দাগে অপশন সি। এবার দেখো 9 দিয়ে কি বলছে, সামান্তরিকের সমান ক্ষেত্রফল বিশিষ্ট কোণটি আঁকা সম্ভব নয়। সামান্তরিকের বর্গক্ষেত্র অবশ্যই আঁকা সম্ভব, ত্রিভুজ অবশ্যই আঁকা সম্ভব, রম্বস আঁকা সম্ভব। তাহলে কে সম্ভব না, ট্রাপিজিয়াম আঁকা সম্ভব না, ঠিক আছে? কি হবে, না ট্রাপিজিয়াম অ্যান্সার হবে। ট্রাপিজিয়ামটা কখনোই আঁকা সম্ভব হবে না। ট্রাপিজিয়াম। এবার দেখো, এত এত বিন্দু তিনটি একই সরলরেখার উপর অবস্থিত থাকলে কে এর মান কত হবে? আচ্ছা, এটাও যদি আমরা করি খুব সহজভাবে আমাদের হয়ে যাবে। কেন না, দেখো যেহেতু সরলরেখার উপর অবস্থিত, তাহলে এরা যদি ত্রিভুজ গঠন করে তাহলে তার ক্ষেত্রফল কত হবে, অবশ্যই করে 0 হবে, তাই না? তাহলে আমরা বলতে পারি হাফ ইন্টু মড 3 ইন্টু না কত, কে মাইনাস 3 প্লাস 4 ইন্টু 3 মাইনাস 2 প্লাস 5 ইন্টু 2 মাইনাস কে মড ইকুয়ালস টু 0। এটা হচ্ছে কি, না এটা হচ্ছে এই তিনটে বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল। এই তিনটে বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল, ঠিক আছে? 10 এর দাগ। তাহলে যদি এটা দেখি তাহলে এখানে কত পাচ্ছি, দেখো 3 কে মাইনাস 9, এই হাফটা ওপাশে গেলে 0 হয়ে যাবে, হাফ আমি বাদ দিয়ে দিচ্ছি একবারে, ঠিক আছে? তাহলে 3 কে মাইনাস 9 প্লাস এখানে আছে 1, তার মানে 4 মাইনাস মাইনাস প্লাস 10 মাইনাস 5 কে ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি 5 5 মাইনাস 5 মাইনাস 2 কে ইকুয়ালস টু 0। তাহলে কে এর মান কত পাচ্ছি, না 5/2। কে এর মান কত পাচ্ছি, না 5/2, অপশন সি। তারপরে দেখো, একটি বৃত্তের ক্ষেত্রে ক্ষেত্রফল দিয়েছে কত, এক্স, পরিধি ওয়াই, আর ব্যাস বলে দিয়েছে, কি বলেছে, ব্যাস, এটা মাথায় রাখবে। ব্যাস বলেছে, ব্যাস হচ্ছে জেড। তাহলে 11 দেখো আমরা এখানে করি। 11 দেখো কি কি বলেছে, এক্স বলেছে কি ক্ষেত্রফল, ওয়াই কি বলেছে, ওয়াই বলেছে পরিধি, আর আমাদের জেড কি বলেছে, জেড বলেছে ব্যাস 2r, কত 2r। আর পরিধি হচ্ছে 2 পাই আর, ক্ষেত্রফল কত, না পাই আর স্কোয়ার। এবার দেখো যদি বসিয়ে দিই এক্স বাই ওয়াই জেড যদি আমি বসাই তাহলে কি হবে, পাই আর স্কোয়ার বাই 2 পাই আর ইন্টু 2r। দেখো আর আর মিলে এই আর স্কোয়ার কেটে গেল, আর এই পাই পাই কেটে গেল, তাহলে কত পেলাম, না 1/4। কত, না 1/4। 11 এর অ্যান্সার কত হবে তাহলে, 11 এর অ্যান্সার হবে অপশন বি, 1/4। এবার দেখো, একটি রম্বসের বাহুর দৈর্ঘ্য কত, 6 সেন্টিমিটার, তার কোণের পরিমাপ বলেছে কত, না 60 ডিগ্রি। তাহলে রম্বস আকারের ক্ষেত্রফল কত হবে, একটা রম্বস বলেছে, তাই তো? দেখো একটা রম্বস আঁকতে হবে, তাহলে একদম আগে করতে গেলে বুঝতে হবে না। তাহলে রম্বস যদি আঁকি, রম্বস এখান থেকে আসবে। দেখো আমরা এখান থেকে রম্বস এঁকে নিচ্ছি।
হচ্ছে রম্বস। এবার এই রম্বসের আমাদের কি কি বলেছে, এই রম্বসের আমাদের একটা কোণ কত বলেছে না, সরি এখান থেকে আমি আগে টেনে দিয়ে নিই এটা, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো এবার আমাদের কি বলেছে সেটা একবার দেখে নিই। কি বলেছে, রম্বসের বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে 6 সেন্টিমিটার আর একটি কোণের পরিমাপ বলে দিয়েছে 60 ডিগ্রি, তাহলে ক্ষেত্রফল কত হবে, রম্বসের আকারের ক্ষেত্রফল কত হবে। আমরা কি জানি রম্বসের সবকটা বাহুর দৈর্ঘ্য সমান হয়, তাহলে সবকটা বাহু কত করে হবে না, 6 করে হবে, তাই না? তাহলে এটা বলেছে কি, এটা বলেছে আমার 60 ডিগ্রি। আচ্ছা বলো এটা যদি 60 হয় তাহলে এই দুটো কোণের সমষ্টি কত হবে, অবশ্যই করে 120 হবে, 120 হবে বাকি দুটো। বাকি দুটো যদি 120 হয় তার মানে যেহেতু এটাও 6 এটাও 6 তাহলে তাদের এদের বিপরীত কোণগুলো কত সমান করেই আসবে, তাই না? তার মানে প্রত্যেকটা 60 ডিগ্রি করে হবে, এটাও 60 এটাও 60, তাহলে উপরেরটাও সেম, এটা 60 এও 60 এও 60, ঠিক আছে? প্রত্যেকটাই 60 ডিগ্রি করে। যদি প্রত্যেকটাই 60 ডিগ্রি করে হয় তাহলে আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি না, এটা 6 আর এটা আমরা কি জানি, এটা এটা আমাদের লম্ব। এবার আমাদের কি বের করতে দিয়েছে, আমাদের বের করতে দিয়েছে হচ্ছে রম্বসের ক্ষেত্রফল। আমরা কি জানি, রম্বসের ক্ষেত্রফলের সূত্র কি, রম্বসের ক্ষেত্রফলের সূত্র কি, দেখো আমরা জানি যে এটা একটা কি, এটা একটা সমবাহু ত্রিভুজ, তো এটা একটা সমবাহু ত্রিভুজ যদি হয়, আমরা যদি ওই সমবাহু ত্রিভুজ দিয়ে করি সেটা আমাদের সুবিধা হবে। তাহলে সমবাহু ত্রিভুজ, তাহলে এটা প্রত্যেকটা 6 সেমি 6 সেমি করে 6 সেমি বাহু বিশিষ্ট, তাহলে 6 সেমি বাহু বিশিষ্ট একটি ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে, বলো 6 সেমি বাহু বিশিষ্ট একটি ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে, √3/4 ইন্টু কত হবে না, √3/4 ইন্টু বাহু, অবশ্যই করে বাহু হবে তো, তার মানে বাহু স্কোয়ার, তার মানে বাহু কত 6 এর স্কোয়ার, তাহলে কত √3/4 ইন্টু কত 36, 4×9 = 36, তাহলে 9√3 এত বর্গ সেমি হবে, মানে সেমি স্কোয়ার। এবার দেখো এরকম ত্রিভুজ কটা আছে, উপরে একটা আছে নিচে একটা আছে, তাহলে অতএব রম্বসের ক্ষেত্রফল কত হবে, রম্বসের ক্ষেত্রফল কত হবে, রম্বসের ক্ষেত্রফল হবে 2 ইন্টু 9√3, যেহেতু দুটো আছে তার জন্য 18√3 এত সেমি স্কোয়ার। এবার দেখো এটা তো গেল একটা ত্রিভুজ দিয়ে করার নিয়ম না, যদি আমি ত্রিভুজ দিয়ে না করি, দেখো আমি এবার যদি সিম্পল যদি একটা রম্বস আঁকি, তাহলে আমরা কিভাবে করতাম যদি আমরা ত্রিভুজ দিয়ে না করতাম, আমরা এটুখানি বুঝে গেছি এটা 6 এটা 6 এটাও 6 এটাও 6, যেহেতু এটা সমবাহু ত্রিভুজ তাহলে মাঝখানেরটাও 6। আমরা কি জানি রম্বসের কর্ণ কি করে, এও সমকোণে সমদ্বিখণ্ডিত করে, যদি সমকোণে সমদ্বিখণ্ডিত করে তাহলে এটাও, এটা কত হবে 3, এটা কত হবে 3, তাহলে এটা 3 এটা 6, তাহলে এই বাহুটা কত হবে, এই বাহুটা কত হবে বলো, √36 - 9 কত, √27, √27 মানে কত না 3√3, কত না 3√3। এবার 3√3 তো আমার কত হয়ে গেল, এইটা আমার 3√3 হয়ে গেল, তাহলে পুরোটা কত হবে, পুরোটা আমরা যদি পাই রম্বসের কর্ণ, কর্ণটা কত পাবো, একটা কর্ণ তো আমরা কত পেলাম, একটা কর্ণ পেলাম আমরা 6, আর একটা কর্ণ কত পাবে 3√3 ইন্টু 2, ঠিক আছে, ইন্টু 2 ইকুয়ালস টু 6√3, ইকুয়ালস টু 6√3। দেখো এক সেকেন্ড একটু, 6√3, আর একটা কত পেয়েছিলাম, আর একটা পেয়েছিলাম
আরেকটা পেয়েছিলাম কত 6, এই 6টাই আমরা আরেকটা পেয়েছিলাম। তাহলে রম্বসের কর্ণ এখান থেকে ক্ষেত্র মানে সূত্র দিয়ে যদি করি তাহলে কত হবে না হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, কর্ণদ্বয়ের গুণফল, কর্ণদ্বয়ের গুণফল। তাহলে কত হবে হাফ ইন্টু একটা কর্ণ কত 6 আর একটা কর্ণ কত 6√3, তাহলে 2 দিয়ে যদি কাটা হয় 3, তাহলে 318 18√3 এত সেমি স্কয়ার বা এত বর্গ সেমি। ঠিক আছে, এভাবে করলেও হবে, কোনো সমস্যা নেই। তাহলে এটা কত দাগের অ্যান্সার ছিল? এটা অ্যাকচুয়ালি ছিল 12 দাগের অ্যান্সার। ঠিক আছে, দাগ নাম্বারটা দিয়ে দিই, 12 দাগের অ্যান্সার ছিল। এটা 12 দাগ। দেখো 13 দাগের অঙ্কটা কি বলেছে, তাহলে এটা অ্যান্সার কত হলো না 18√3। এবার দেখো বলেছে একটি আয়তলেখের প্রতিটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কার সাথে সমানুপাতিক হবে। যদি আমরা একটুখানি এর ছবিটা সামান্য খেয়াল করি তাহলে কিরকম দেখতে পাবো না এরকম দেখতে পাবো, তাই না? এই একটা, এই একটা ধরো একটা এরকম আছে, একটা মনে করো এর থেকে বড় আছে, একটা এর থেকে ছোট আছে। একটা আয়তলেখের চিত্র তো এরকম হয়। তাহলে এই যে আয়তক্ষেত্র এক একটা আছে তাহলে এর ক্ষেত্রফল কার সাথে সমান আসবে, কার সাথে সমান আসবে সেটা বলেছে। দেখো অপশনে কি কি আছে, ওই বিন্দুর মধ্যবিন্দুর সঙ্গে, নিশ্চয়ই মধ্যবিন্দুর সাথে কোনোদিনই, আর মধ্যবিন্দু প্রত্যেকটা শ্রেণীর কি হয় বাড়তে থাকবে, তাহলে সেইভাবে তো বাড়ছে মানে কি প্রত্যেকটা তো আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বাড়বে না, তাই না? সেটা সম্পূর্ণরূপে কার উপর নির্ভর করে আমরা জানি, সেটা সম্পূর্ণরূপে পরিসংখ্যার উপর নির্ভর করে। সেটা কোনটা না অপশন সি, ক্রমযৌগিক পরিসংখ্যা কিন্তু নয়। ক্রমযৌগিক পরিসংখ্যা এটাও পরিসংখ্যা কিন্তু এটা কিন্তু ক্রমযৌগিক সংখ্যা, এটা প্রত্যেকটা যোগ হতে থাকে। ঠিক আছে, কিন্তু এটার সাথে কিন্তু রিলেটেড হবে না, রিলেটেড কার সাথে হবে পরিসংখ্যার সাথে হবে। যেহেতু যে পরিসংখ্যার মানে যে শ্রেণীর পরিসংখ্যা যেমন তার ক্ষেত্রফল তেমন হবে, তাহলে এটা কার সাথে সম্পর্কিত বলো না শ্রেণী পরিসংখ্যার সাথে সম্পর্কিত। এবার দেখো কি বলেছে 14 দাগের প্রশ্নটা, যে 70 থেকে 105 শ্রেণীটির পরিসংখ্যা ঘনত্ব কত, যখন শ্রেণীটির পরিসংখ্যা কত বলেছে, পরিসংখ্যা বলেছে 7, আমাদের কি বলেছে পরিসংখ্যা ঘনত্ব নির্ণয় করতে বলেছে। দেখো আমাদের কি বলেছে, পরিসংখ্যা দিয়ে দিয়েছে, পরিসংখ্যা কত, পরিসংখ্যা দিয়ে দিয়েছে আমাদের 7, শ্রেণীর দৈর্ঘ্য আমাদের বের করে নিতে হবে। শ্রেণী দৈর্ঘ্যটা কত না উচ্চ সীমানা কত দিয়েছে, উচ্চ সীমানা দিয়েছে কত একটুখানি একবার দেখে নিই, 105 আর নিম্ন সীমানা 170, 105 মাইনাস 70 তাহলে কত হবে না 35। এবার বলছে পরিসংখ্যা ঘনত্ব, আমাদের কি নির্ণয় করতে দিয়েছে পরিসংখ্যা ঘনত্ব, পরিসংখ্যা ঘনত্ব হবে না কত হবে না পরিসংখ্যা, আমরা জানি পরিসংখ্যা বাই কত শ্রেণী দৈর্ঘ্য, শ্রেণী দৈর্ঘ্য, পরিসংখ্যা কত 7 আর শ্রেণী দৈর্ঘ্য কত 35, যদি কাটো তাহলে কত হবে 5 মানে 1/5, তার মানে 0.2 কত হবে না 0.2, অ্যান্সার কত 0.2। ঠিক আছে, তাহলে এটা অ্যান্সার কত হবে 0.2। দেখো এরপরে চলে আসো, তাহলে আমাদের 1 নম্বরের এমসিকিউ গুলো সব কটা প্রশ্ন আমাদের সমাধান এখান থেকে হয়ে গেল। যদি কোনো প্রশ্নের কোনো ডাউট থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবে, আমরা যে পরবর্তী ভিডিওতে সেই ডাউটটা অবশ্যই ক্লিয়ার করার চেষ্টা করব। ঠিক আছে, আচ্ছা এটা থাকতে থাক, আমরা এই পেজটা থাক, আমরা পরে দেখে নিচ্ছি। দেখো বলেছে দুটি অমূলত সংখ্যার যোগফল কি কখনো মূলত হতে পারে। আচ্ছা অমূলতের কখনো যোগ বিয়োগ হয় না আমরা জানি, তাই না? অমূলতের কখনো যোগ বিয়োগ হয় না, কিন্তু না তোমরা দেখবে যখন ক্লাস 10-এ উঠবে তখন একটা চ্যাপ্টার পাবে করণী, সেই করণী চ্যাপ্টারে দেখতে পাবে এরকম কিছু করণী থাকে। ঠিক আছে, সরি একটুখানি ক্ষমা চেয়ে নিচ্ছি, একটু ডিস্টার্ব হয়ে গেল।
যেহেতু ওটা মোছা ছিল তার জন্য একটু সমস্যা হয়ে গেছে। ঠিক আছে, একটু হোল্ড করে নাও। এটা যেহেতু এক দাগের প্রশ্ন ছিল, আমরা সেটা সেটা কি করেছিলাম, এখান থেকে মুছে দিয়েছিলাম। দেখো, দেখো, তাহলে আমরা কি জানি, যদি করণীতে আমরা একটা চ্যাপ্টার দেখতে পাবো ক্লাস 10-এ, করণী এরকম হবে, একটা ধরো আমি নিলাম 5 প্লাস, ধরো একটা নিলাম √2। এটা কি একটা, এটা কি একটা কি মূলদ সংখ্যা? না, এটা একটা অমূলদ সংখ্যা। এটাও একটা যেমন অমূলদ সংখ্যা, ঠিক আছে, আবার এটাও একটা অমূলদ সংখ্যা। দেখো 5, যদি আমি লিখি 5 মাইনাস 2 √2। আচ্ছা, এই পেজটা এমন হবে, যদি এর পরের পেজে যায় তারপরে সব ক্লিয়ার হয়ে যাবে। এবার দেখ কি বলেছে, যে যোগফল কি কখনো মূলদ হতে পারে? তাহলে যদি আমি এদের যোগ করি, তাহলে কি হবে দেখো, 5 প্লাস √2 প্লাস 5 মাইনাস √2। তখন দেখো মাইনাস √2 প্লাস √2 কেটে যাবে, তখন অ্যান্সার কত পড়ে থাকবে? 10। আর 10টা কি অবশ্যই করে একটা, না এটা কি একটা মূলদ সংখ্যা? তাহলে কি আমরা কি বলতে পারি, অবশ্যই করে একটি দুটি মূলদ সংখ্যার যোগফল মূলদ হতে পারে। সবসময় হবে বলছি না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এটা সম্ভব, এটা সম্ভব, যেটা একটা উদাহরণের সাহায্যে আমরা এখানে দেখিয়ে দিলাম, তাই না? এক দাগ এটা। এরপরে দেখো, বলেছে একটি অসাধু ব্যবসায়ী জাল বাটখারা ব্যবহার করে ক্রেতা ও বিক্রেতা উভয়কেই 25% ঠকায়। প্রকৃত ব্যবসায় ওই ব্যবসায়ী শতকরা কত লাভ করে? আচ্ছা, এটা আমরা আগের পেজে চলে যাচ্ছি, আগের পেজে গিয়ে আমরা করেছি, হ্যাঁ? দেখো, দেখো, 2-2 দাগ, হ্যাঁ? কি বলেছে, একটা অসাধু ব্যবসায়ী ক্রেতাকেও ঠকায়, আবার না কাকে ঠকায়, বিক্রেতাকেও ঠকায়। তাহলে ক্রেতার কাছ থেকে যখন কিনছে, আবার কাকে বিক্রি করছে? তাহলে দেখো, একজন তাকে দিচ্ছে, তার মানে একজন হচ্ছে যার কাছ থেকে ধরো এ, বি, সি। বি হচ্ছে অসাধু ব্যবসায়ী, বি হচ্ছে, সরি, বিটা কি অসাধু ব্যবসায়ী, বিটা আমার অসাধু ব্যবসায়ী, ঠিক আছে, বিটা আমার অসাধু ব্যবসায়ী। এ কিনছে কার কাছ থেকে? এর কাছ থেকে কিনছে, আর সি কে দিয়ে এর কাছে বিক্রি করে দিচ্ছে, ঠিক আছে, এ কি করছে না, একে বিক্রি করে দিচ্ছে। তাহলে এর কাছ থেকে যখন নিচ্ছে তখন একেও 20% ঠকাচ্ছে, যখন বি এর মানে এর কাছ থেকে যখন বিক্রি করছে তখনও 25% কি করছে না, ঠকাচ্ছে। এর 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 কাছ থেকে কি করছে, বাই করছে, বাই করছে, আর এর কাছে কি করছে না, সেল করছে। মানে বাই সেল দুটোতেই 25% করে ঠকাচ্ছে। এবার ধরো একটা জিনিসের দাম, বা একটা জিনিস আমরা যেহেতু বাটখারা ব্যবহার করেছে, তাহলে ওজনে ঠকাচ্ছে। তাহলে এরকম ধরো যে 100, ঠিক আছে, 100 গ্রাম এর বিক্রি মানে এর দেওয়ার কথা, কিন্তু তার কাছে যে তাকে কত বলে নিচ্ছে, না সে নিচ্ছে কত, যেহেতু 25% ঠকাচ্ছে, তাহলে কত হয়ে যাবে না, না 25 যদি বাদ দিই, তাহলে মনে করো না তার সে কত হিসাবে নিচ্ছে, 75 হিসাবে। এবার যখন সে বিক্রি করছে তখন কি 25% হিসেবে ঠকাচ্ছে, 25% ঠকাচ্ছে মানে কি তাকে 25% কম দিচ্ছে। বা 25% কম দেওয়া, যদি আমি না ধরি, এরকম যদি ধরে নিই যে 100-তে 125-এর জায়গায় কত দিচ্ছে না, 100 দিচ্ছে, বা 75-এর জায়গায় কত বেশি দিচ্ছে, 25 বেশি দিচ্ছে। তাহলে সেই হিসাবে যদি আমরা করি, দেখো টোটালে আমরা কত না 125-এ বিক্রি করছে, 125-এ কি করছে, বিক্রি করছে। সে অ্যাকচুয়ালি কিনেছিল কত, 100 টাকারটা কিনেছিল 75 টাকায়। 100 টাকারটা মানে 100 গ্রামের ওজন কিনেছিল 75 গ্রামে, আর সে বিক্রি করেছে কততে, না 125-এ। তাহলে এখানেও কত কত গ্রাম ঠকিয়েছে বলো, এখানেও সে 25 গ্রাম ঢুকিয়েছে। যদি আমি ওজনের বলি যে 25 গ্রাম, কেন? কারণ দেখো এটা কিন্তু এই এই 75-এর সাপেক্ষে হবে না, 75-এর সাপেক্ষে কিন্তু হবে না। দেখো কেন হবে না, যদি ক্লিয়ার করি তাহলে একটু দেখে নাও। 100 গ্রাম একটা মনে করো বাটখারা
মানে 100 গ্রাম ধরো কিনতে গিয়েছে, এরা বাটখারা ওজনে ফাঁকি দিয়েছে, ফাঁকি দিয়ে সে নিচ্ছে তো 100 গ্রামই, কিন্তু যার কাছ থেকে কিনছে তাকে বলছে না এখানে 100 গ্রাম নেই, একে কত গ্রাম আছে না 75 গ্রাম আছে। ঠিক আছে, 100 গ্রামের জিনিস সে নিচ্ছে কত গ্রাম হিসাবে 75 গ্রাম। আচ্ছা যখন সে বিক্রি করে তখন কি 100 গ্রাম বিক্রি করবে না 75 গ্রাম বিক্রি করবে? অবশ্যই করে 100 গ্রাম বিক্রি করবে। 100 গ্রাম বিক্রি করবে, সে কত পার্সেন্ট ঠকাচ্ছে? 25% ঠকাচ্ছে। 100 গ্রাম বিক্রি করলে তার 25% যদি ঠকায়, তার মানে কি তাকে বলছে না 100 গ্রাম নেই, এখানে কত গ্রাম আছে 125 গ্রাম আছে। তা সেইভাবে তাহলে এখানে ডিফারেন্স কত হয়ে যাচ্ছে বলো, 25 হয়ে যাচ্ছে। তাহলে কিনলো এটা কার কাছ থেকে কিনলো এটা, তাহলে এইটা হচ্ছে সে কিনেছে এত গ্রামের তো এততে কিনেছে, আর এত গ্রামের তো এততে সেল করেছে, এটা হচ্ছে সেল, এটা হচ্ছে আমার সেল, আর এটা হচ্ছে আমার বাই। সে এটা বাই করেছে 100 গ্রামের তা 75 গ্রাম হিসাবে, আবার সে সেল করেছে 100 গ্রামের তা 25 গ্রাম হিসাবে। তাহলে অ্যাকচুয়ালি তার লাভ কত হয়েছে? সে লাভ করেছে নিশ্চয়ই 75 কিনে 125 এ বিক্রি। তাহলে লাভ করেছে কত, প্রফিট কত না, প্রফিট আমার কত 125 মাইনাস 75, ঠিক আছে, তার মানে কত গ্রাম বলো 50, 50 গ্রাম তার লাভ হয়েছে। এটা 50 গ্রাম তো নয় লাভ হয়েছে, এবারে যদি শতকরা বের করতে চাই তাহলে কি করতে হবে, এটা কততে লাভ হয়েছে, এই 50 গ্রাম লাভ হয়েছে 75 গ্রামের জন্য, শতকরা মানে 100। তাহলে দেখো কত এখানে 25 দিয়ে কাটলে 25 দুগুণে 50, 25 দিয়ে কাটলে 3, তাহলে 200/3, আর 200/3 মানে কত, কত পার্সেন্ট, 200/3 মানে বলো 66.2/3%। ঠিক আছে, ক্লিয়ার হলো? তাহলে একজন অসাধু ব্যবসায়ী কে না বি, সে কি করছে এর কাছ থেকে জিনিস কিনে সি কে বিক্রি করছে, এর কাছ থেকে 25% ঠকিয়ে নিচ্ছে, আবার সি কে কি করছে 25% ঠকিয়ে মাল দিচ্ছে। ঠিক আছে, তাহলে 100 গ্রামের জিনিস 25% ঠকিয়ে নিচ্ছে মানে কি 100 জিনিস সে 75 গ্রাম হিসেবে নিচ্ছে, আবার যখন বিক্রি করছে 100 গ্রামের জিনিসই বিক্রি করছে সে 125 গ্রাম হিসাবে। ঠিক আছে, ক্লিয়ার হলো? চলো দেখো, এটা গেল 2 এর 2। এরপরে দেখো 2 এর 3 কি বলেছে, 2a² + 3a + 5 একটি বহুপদী সংখ্যামালাকে এত দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে তা ভাগ না করে নির্ণয় করতে বলেছে। তাহলে আমাদের f অফ a কত, 2a² + 3a + 5 কত না 2a² + 3a + 5, আর এখানে আছে কত 2a - 1। তাহলে f অফ a কত বলা আছে, 2a² + 3a + 5, 2a² + 3a + 5। ঠিক আছে, আর g অফ a কত বলা আছে, g অফ a কত বলা আছে, g অফ a বলা আছে 2a - 1। এবার দেখো যেহেতু এটা ভাগ না করে করতে বলেছে, তাহলে আমাদের কি করতে হবে, এটা আমাদের করতে হবে ভাগশেষের উপপাদ্য অনুযায়ী। মনে মনে আছে ভাগশেষের উপপাদ্য, ভাগশেষ এর উপপাদ্য যেটা ছিল, ভাগশেষের উপপাদ্য কি ছিল, যে এই জি অফ এক্স যেটা যেটা উৎপাদক সেটা আমাদের কত করতে হবে, 0। 0 করলে আমি এখান থেকে কিসের মান পাবো, এর মান পেয়ে যাবো। তাহলে এর মান কত পাবো আমি এখান থেকে, হাফ পেয়ে যাব। এই এর মানটা কোথায় বসাতে হবে, এই এফ অফ এ তে বা এফ অফ এক্স এ বসাতে হবে। তাহলে এফ অফ হাফ কত হয়ে যাবে আমার এখান থেকে, দেখো যদি মান বসাও 2 ইন্টু এই হাফ যদি বসাই, হাফের স্কোয়ার করলে কত হয়ে যাবে 1/4 প্লাস 3 ইন্টু এর মান বসাও হাফ প্লাস 5। তাহলে এখানে দেখো এটা যদি কাটি এখানে 2, তাহলে 1/2 প্লাস 3/2 প্লাস 5, তাহলে এখানে হয়ে গেল 4/2 প্লাস 5, তার মানে 2 প্লাস 5 ইকুয়াল টু 7। এবার দেখো বলা ছিল যে এই যে এর মানটা বেরোবে সেই এর মানটা যদি এফ অফ এ তে বসানো হয়, তাহলে যদি আমার মান 0 আসে তাহলে কোনো ভাগশেষ থাকবে না, আর যদি এখানে 0 বাদে অন্য কোনো মান আসে তখন সেটা কি হবে, সেটাই আমাদের ভাগশেষ। ঠিক আছে, তাহলে এটাই আমাদের ওই অঙ্কের ভাগশেষ এবং এইটুকুই আমাদের করতে হবে। ঠিক আছে, এটা কত না 2 এর 3 দাগের অঙ্ক। দেখো পরে a² + p + 1/p * a + 1, তাই তো, 2 এর 4। দেখো কি ছিল, a² + p + 1/p
প্লাস ওয়ান। তাহলে এটা কি করে করবো? এ স্কোয়ার প্লাস বি এ প্লাস এ বাই সি প্লাস, এখানে আমরা জানি যে এটা কি হয়, এইখানকার যে ধ্রুবক পদ আর এখানকার যে সহগটা থাকে এই দুটোর গুণফলটাই আমার এই মাঝের এইটার সাথে সম্পর্ক থাকে, তাই না? যে এখানে দেখো পি আর ওয়ান বাই পির গুণফলই আমাদের ওয়ান হয়, তাহলে এখানে এই এক জায়গায় কত লিখতে হয়? পি ইন্টু ওয়ান বাই পি। এবার দুটো দুটো ভাগ করে নাও, কমন নিয়ে নাও, তাহলে এখানে এ কমন নিলে এ প্লাস পি, আর এখান থেকে কি পি সরি ওয়ান বাই পি কমন যাচ্ছে, তাহলে এখানে কি করে থাকবে? এ প্লাস পি। তাহলে দেখো এখানে কি করে থাকবে? এখানে থাকবে এ প্লাস পি ইন্টু এ প্লাস ওয়ান বাই পি, এ প্লাস ওয়ান বাই পি, ঠিক আছে? এরপরে দেখো দিয়েছে 5 দাগে কি দিয়েছে? এক্স টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার এক্স যদি হয় তাহলে এটা প্রমাণ করতে দেবে এক্স টু দি পাওয়ার ওয়াই আর ওয়াই টু দি পাওয়ার এক্স। 2 এর 5 দেখো এক্স টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার এক্স যদি হয় তাহলে আমাদের দেখাতে বলেছে এক্স বাই ওয়াই তার পাওয়ারে এক্স বাই ওয়াই ইকুয়াল টু দেখাতে বলেছে এক্স এর পাওয়ারে এক্স বাই মাইনাস ওয়ান, এক্স এর পাওয়ারে এক্স বাই ওয়াই মাইনাস ওয়ান। দেখো তাহলে এটা করবো কি? এবার আমাদের দেখে নিতে হবে, এখানে দেখো এক্স ওয়াই এর পাওয়ারে এক্স ওয়াই আছে, তাই না? এক্স ওয়াই এর পাওয়ারে আমাদের এক্স ওয়াই আছে, আবার এখানে এক্স এর পাওয়ারে আছে কত? এক্স, এক্স বাই ওয়াই মাইনাস ওয়ান। তাহলে সবার উপরে যদি এক্স বাই ওয়াই থাকে তাহলে এখানে কি করব? দেখো এখানে এটা এইভাবে লিখি আমি, ওয়াই টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার ওয়াই, যেটা ছিল এটাই তো ছিল। তাহলে এবার এখান থেকে যদি আমি এরকম করি ওয়াই টু দি পাওয়ার এক্স বাই বাই কি করব না এক্স টু দি পাওয়ার এক্স, তাহলে এখানে কি হবে? এক্স টু দি পাওয়ার ওয়াই বাই এক্স টু দি পাওয়ার এক্স। তাহলে দেখো এখানে কি হয়ে যাবে? এখানে হয়ে যাবে ওয়াই বাই এক্স। আচ্ছা এটা নিয়ে আমি একটু ঘুরিয়ে লিখি, হ্যাঁ একটু ঘুরিয়ে লিখি। এবার এটাকে উল্টে দিচ্ছি, এটাকে উল্টে দিলে এক্স এর পাওয়ার এক্স বাই ওয়াই এর পাওয়ার এক্স ইকুয়ালস টু কত হয়ে যাবে? এক্স এর পাওয়ারে এক্স বাই এক্স এর পাওয়ারে ওয়াই। এবার দেখো এখানে কত হয়ে যাবে? এক্স, এক্স বাই ওয়াই টোটালটার পাওয়ার এক্স ইকুয়ালস টু কত? এক্স এর পাওয়ারে এক্স বাই সরি এক্স মাইনাস ওয়াই হয়ে যাবে, ঠিক আছে? কত হয়ে যাবে? না এক্স মাইনাস ওয়াই। এবার দেখো যদি এখানে আমি একটা জিনিস করি, কি করি না এক্স ওয়াই এর পাওয়ারে এক্স হয়েছে, এবার আমাদের কি ছিল? এক্স ওয়াই এর পরে এক্স বাই ওয়াই, বাই ওয়াই, এক্স বাই ওয়াই আমাদের করতে হবে, তাই তো? আচ্ছা এখানে এবারে এক কাজ করো, দুটো দুপাশে আমাদের পাওয়ারে ওয়ান বাই ওয়াই দিয়ে গুণ করে দাও, তাহলে এক্স বাই ওয়াই এর পাওয়ারে আমার কত আছে? এক্স, পুরোটার পাওয়ারে আমি গুণ করে দিচ্ছি ওয়ান বাই ওয়াই। তাহলে এ পাশেও ছিল এক্স এর পাওয়ারে এক্স মাইনাস ওয়াই, পুরোটার পাওয়ারে ওয়ান বাই ওয়াই, ঠিক আছে? তাহলে দেখো এক্স বাই ওয়াই এর পাওয়ারে চলে আসলো এক্স বাই ওয়াই ইকুয়ালস টু এক্স এর পাওয়ারে এক্স মাইনাস ওয়াই বাই ওয়াই। তাহলে এখান থেকে আমার দেখো প্রমাণটা চলে এসেছে, এটাই আমাদের প্রমাণ দিয়েছিল ইকুয়ালস টু এক্স এর পাওয়ারে, এবারে এটাকে যদি আলাদা করে দিই তাহলে এরকম হয়ে যাবে এক্স বাই ওয়াই মাইনাস ওয়ান, ঠিক আছে? এটাই আমাদের প্রমাণ ছিল, ঠিক আছে? চলো এরপরে দেখো 6 দাগের অঙ্ক কি বলেছে? প্রমাণ করো যে ওয়ান বাই থ্রি ওয়ান বাই থ্রি লেস দেন লগ টেন বেস থ্রি আর লেস দেন হাফ, তাই তো? তাহলে দেখো আচ্ছা কাজ করি, এখানে আমরা পেজ ক্রিয়েট করে নিই। 2 দাগের 6 কত দিয়েছে? লগ টেন বেসে এক্স, এটা আমাদের দিয়েছে। তো এটাকে আমরা ধরে নিচ্ছি এটাই আমরা আমাদের কত না একটুখানি টেন বেস এক্স দেয়নি, টেন বেস থ্রি দিয়েছে। টেন বেস কত দিয়েছে?
তাহলে 10^3 ইকুয়ালস টু আমরা ধরো x ধরে নিলাম, এটা আমাদের ধরে নিচ্ছে, লেট এইটা সমান সমান এইটা। তাহলে এই যদি হয় তাহলে আমরা এখান থেকে বলতে পারি 10 এর পাওয়ারে x ইকুয়ালস টু কত, না 3 বলতেই পারি। এবার দেখো যেহেতু আমাদের প্রশ্নে কি দিয়েছে 1/2, প্রশ্নে দিয়েছিল এরকম 1/3 লেস দেন লগ 10^3 লেস দেন 1/2। এবার যেহেতু 1/2 আর 1/3 দিয়েছে, তাহলে এই 1/2 আর 1/3 এদের যে হর আছে সেই হরের লসাগু নিতে হবে। তাহলে হরের লসাগু কত হবে, হরের লসাগু হরের লসাগু কত হবে, হরের লসাগু হয়ে যাবে 3 দুগুণী 6। তাহলে এদের পাওয়ারে আমার সেই 6 দিয়ে গুণ করতে হবে। দেখো যদি 6 দিয়ে গুণ করি এখানে কত হয়ে যাবে, 3^6। তাহলে 10^6 হয়ে গেল, ইকুয়ালস টু আমার কাছে কত হয়ে গেল, 3^6। 3^6 মানে হচ্ছে 729। তাহলে 729। তাহলে এবার দেখো এই 729 যে সংখ্যাটা এবার লেখা যায়, এই সংখ্যাটা নিশ্চয়ই 100 থেকে বড়, তাই না? 100 থেকে বড় 729, আবার 729টা কার থেকে ছোট, 1000-এর থেকে ছোট বলা যায়। কেন এইগুলো নিলাম, কারণ এখানে যেহেতু 10-এর পাওয়ারে আছে, তাহলে 100 10-এর স্কোয়ার আর 1000 হচ্ছে 10-এর কিউব, এই জন্য আমরা 729টার এই রেঞ্জটা নিলাম। তাহলে এখানে লিখতে পারি 10-এর স্কোয়ার, আর এর পরিবর্তে আমরা লিখতে পারি 10-এর পাওয়ারে 6x, এর এখান থেকে চেঞ্জ করে লিখতে পারি এটা 10-এর কিউব। যেহেতু সব কটাই 10-এর বেসে আছে, তাহলে এদের পাওয়ারগুলো ঠিক একই ক্রমে থাকবে, 2 লেস দেন 6x লেস দেন 3। তাহলে এবার যেহেতু আমাকে এক্স এরটার মান রাখতে হবে, তাহলে আমাদের কি এটাকে চেঞ্জ করে দিতে হবে, মানে 6 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে 2/6 লেস দেন 6x/6 লেস দেন 3/6। তাহলে এটা করলে কি হবে, কাটাকুটি করলে এখানে 1/3 লেস দেন এক্স লেস দেন কত, না 1/2। তাহলে এক্স এর মান আমরা কত ধরেছিলাম, এক্স এর মান ধরেছিলাম আমরা log 10^3। তাহলে এর মান বসিয়ে দাও, 1/3 লেস দেন log 3/10, এটা কত, হাফ। ঠিক আছে, এটা আমরা এইভাবে করে নিতে পারি। এইভাবে স্টেপ বাই স্টেপ করবে। ঠিক আছে, চলো নেক্সট। নেক্সট বলেছে এবিসি একটি সমবাহু ত্রিভুজের পাদ ত্রিভুজ ডিইএফ। আচ্ছা, অনেকেই পাদ ত্রিভুজ নামটাই প্রথম শুনছে, পাদ ত্রিভুজটা কি জিনিস। ঠিক আছে, এই পাদ ত্রিভুজটা যদি আমি একটু বলি, দেখো পাদ ত্রিভুজটা কেমন হয়, না যদি একটা ত্রিভুজ আঁকা হয়, সেই ত্রিভুজের যদি কোনো লম্ব সমদ্বিখণ্ডক হয়, যদি কোনো লম্ব সমদ্বিখণ্ডক হয়, এবং এই সমদ্বিখণ্ডকের ফলে যে বিন্দুগুলো যুক্ত হবে, না যে বিন্দুগুলো তৈরি হবে, সেই বিন্দুগুলো যুক্ত করলে যে ত্রিভুজ পাবো, পাদবিন্দুগুলো যে যুক্ত করলে যে ত্রিভুজটা পাবো, সেটাকেই বলা হয় পাদ ত্রিভুজ। ঠিক আছে, একে বলা হয় পাদবিন্দু। এইগুলো হচ্ছে পাদবিন্দু, আর এই পাদবিন্দুগুলো যুক্ত করে যে ত্রিভুজটা তৈরি হবে সেটাকে বলা হবে পাদ ত্রিভুজ। তাহলে আমাদের কি বলে দিয়েছে প্রশ্নে, প্রশ্নে বলেছে এবিসি একটা সমবাহু ত্রিভুজ। আচ্ছা, আর এখানে আর একটা কথা জানতে হবে, যেহেতু সমবাহু ত্রিভুজের পাদবিন্দুর কথা বলেছে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এটা মধ্যমা, ঠিক আছে, মধ্যমা বলতে পারো, বা এটাই হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডক। আর লম্ব সমদ্বিখণ্ডকে কি করে বলো, সমান দুটো ভাগে ভাগ করে, যে এটা হচ্ছে সুবিধা। এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যেমন বাহুগুলো সমান হয়, তেমন কোণগুলো সমান হয়, তেমন কি করে এই লম্ব সমদ্বিখণ্ডক খণ্ডকগুলো বাহুকেও সমান দুটো ভাগে ভাগ করে, আবার কোণগুলোকেও সমান ভাগে ভাগ করে। ঠিক আছে, কোণগুলোকেও সমান ভাগে ভাগ করে। এটা এইভাবে যাবে। ঠিক আছে, এইভাবে যাবে। তাহলে এবার পাদবিন্দু কত কত বলেছে, ডি ই এফ বলেছে। এবার দেখো কি বের করতে বলেছিল আমাদের প্রশ্নে, প্রশ্নে বলেছিল যে এফ ডি এর পরিমাপ কত। যেহেতু সমবাহু ত্রিভুজ বলেছে, তাহলে এফ ডি এর পরিমাপ কত হবে, এফ ডি এ, এফ ডি এ তার মানে ত্রিভুজটা যদি আমি সুন্দর করে আঁকি, দেখো এইটার মান বের করতে বলেছে, কোনটা, এইটা।
দেখো এইটুকু থাকলে আমার হয়ে যাচ্ছে, ঠিক আছে? এইটুকু থাকলে আচ্ছা, এই যে এইটুকু না, আমার এটাও দরকার পড়বে না। দেখো এইটা থাকলে হয়ে যাচ্ছে, যেহেতু পাদবিন্দু, তাহলে এই বিন্দুটা আর এই বিন্দুটা কি, এই পুরো বাহুটার, এই বাহুটার কি, এই বাহুটার মধ্যবিন্দু এইটা। আবার এই দুটো সমান খণ্ডে বিভক্ত করেছে, মানে লম্ব সমদ্বিখণ্ড। আবার এই বিন্দুটা কি, দুটো সমান খণ্ডকে ভাগ করেছে, তার মানে এটা হচ্ছে মধ্যবিন্দু। আর আমরা জানি একটি ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু দুটোর সংযোগ সরলরেখা না কি হয়, তৃতীয় বাহুর সমান্তরাল হয়, তাই তো? তাই যদি হয়, তাহলে আমি বলতেই পারি এখানে এটা নাম ছিল কি এফ, এটা ছিল ডি, এটা ছিল এ, এটা ছিল সি। তাহলে আমি বলতেই পারি যে এফ ডি সমান্তরাল কার সাথে সমান্তরাল, এসি এর সাথে সমান্তরাল। আর এডিটা কি, এডি হচ্ছে আমাদের ছেদক। তাই যদি হয়, তাহলে দেখো এই কোণটা আর এই কোণটা আমার কি কোণ তৈরি হয়েছে এখানে, জেড আকৃতি বিশিষ্ট যখনই হয়ে যায়, আমরা জানি জেড আকৃতি বিশিষ্ট হলে কি কোণ হয় না, একান্তর কোণ হয়। তাহলে কোণ এফ ডি এ সমান সমান কি হবে, কোণ ডিএ ডিএসি। আর কোণ ডিএসি সমান সমান কি হবে না, কোণ ডিএসি সমান সমান হবে হাফ ইন্টু কোণ বিএসি, কোণ হাফ ইন্টু কোণ বিএসি হবে, তাই না? বিএসির মান কত, বিএসির মান 60 ডিগ্রি, তাহলে হাফ ইন্টু 60 ডিগ্রি। যেহেতু সমবাহু ত্রিভুজ তাই 60 ডিগ্রি, তাহলে এখানে কত হবে, 30 ডিগ্রি। ঠিক আছে, অপশন, এটা তো অপশনে ছিল না, সরি। দেখো তাহলে এটা কত হলো, 60 ডিগ্রি। তারপরে দেখো এবিসি একটা সমবাহু ত্রিভুজ, যার দৈর্ঘ্য এ, মধ্যমা এডি, জি ভর কেন্দ্র, তাহলে এজির মান কত আর অন্তর্বৃত্তের ক্ষেত্রফল কত, দেখো। আচ্ছা আমরা কাজ করি, এখানে যেহেতু পেজটা, আমরা আর একটা পেজ নিয়ে নিই, ঠিক আছে? এখানে আমাদের ছবি, একটা ছবি এঁকে নিই, তারপরে ক্লিয়ার করছি। একটা সমবাহু ত্রিভুজ বলেছে, তার সাথে কি বলেছে, একটা দেখো একটা সমবাহু ত্রিভুজ, একটা সমবাহু ত্রিভুজ, তার মধ্যমা বলেছে আর এডি আছে মধ্যমা, জি ভর কেন্দ্র আছে। তাহলে এটা এ, আচ্ছা এডি মধ্যমা, তাহলে মধ্যমা একবার এঁকে নিই, তারপরে বলে দিচ্ছি। এটা আমাদের মধ্যমা। আর ভর কেন্দ্র কোথায় থাকবে, ভর কেন্দ্র কি করে, 2:1 অনুপাতে বিভক্ত করে, সেরকম ভাবে আঁকতে হবে, এটা 2:1 অনুপাতে, মানে উপরেরটা 2 নিচেরটা 1। তাহলে এটা এ, এটা বি, এটা সি। আর বলেছে এডি মধ্যমা, আর এটা হচ্ছে ভর কেন্দ্র, ঠিক আছে? তাহলে বলো এই এটা কি হবে, এটা, আচ্ছা একটুখানি আমাদের মিস্টেক হলো, কারণ এটা পরিবৃত্ত বলেনি, লাস্টে ক্ষেত্রফলটা অন্তর্বৃত্ত বলেছিল, দেখো আমি এখন মনে পড়ে, দেখো অন্তর্বৃত্ত বলেছিল। তাহলে ছবিটা তো একটুখানি চেঞ্জ করতে হবে, ছবিটা একটু চেঞ্জ করতে হবে। এসব ঠিক আছে, এই পর্যন্ত ঠিক আছে, এটাও ঠিক আছে। আমাদের ছবিটার ভিতরে চেঞ্জ করব আমরা এটাকে, এটা হবে অন্তর্বৃত্ত, তাই না? না, যখনই অন্তর্বৃত্ত হলো তখন এই বিন্দুটা কি হবে, এর মধ্যমা হয়ে যাবে, sorry, মধ্যবিন্দু হয়ে যাবে, ব্যাস। এবার ঠিক আছে, দেখো তাহলে বলো এডি যদি মধ্যমা হয়, এডি যদি মধ্যমা হয়, আমরা জানি ভরকেন্দ্রটা কি করে, এজি কে, এজি কে কি করে, এজি কে কি করে, এজি ইস টু যদি আমরা ডিজি করি, তাহলে 2:1 অনুপাতে বিভক্ত করে, আমরা জানি। যদি তাই করে, এবারে যেহেতু একটা সমবাহু ত্রিভুজ, তাহলে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত কত বলেছিল, এ বলেছিল, এ, এ করে বলেছিল, এই বাহুর দৈর্ঘ্যটা কত বলেছিল, এ। তাহলে বলো সমবাহু ত্রিভুজের যেহেতু এটা মধ্যমা, সে বা লম্ব দূরত্ব সেটাই একই হবে। তাহলে এডিটা কত হবে, এডির দৈর্ঘ্য হবে √3/2 ইন্টু বাহু এ। এটা আমাদের কি পাওয়া গেল, এডির মান। এবার আমাদের এজির মানটা কত হবে, এজির মানটা কত হবে, √3/2 ইন্টু
এটা মানে এডি, এডির কত হবে না 2/3 ভাগ, তাহলে 2 কেটে গেল, তাহলে এখানে কাটাকুটি করলে a/√3। এটা এটা কার মান? এজির মান। এবার বলো তাহলে ডিজির মান কত হবে? ডিজির মান নিশ্চয়ই এর অর্ধেক হবে, এর অর্ধেক মানে এজির অর্ধেক, যেহেতু এটা 2 ভাগ এটা 1 ভাগ, তাহলে এজির অর্ধেক হয়ে যাবে, তাহলে কত হবে? a/2√3 হয়ে যাবে, তাই না? এত একক হয়ে যাবে, এত একক হয়ে যাবে, এত একক হয়ে যাবে। এবার দেখো, এবার আমাদের ডিজিটাই কি? ডিজিটাই হচ্ছে যে বৃত্তটা অন্তর্বৃত্ত, সেই অন্তর্বৃত্তের ব্যাসার্ধটাই হচ্ছে আমাদের এই ডিজি। ডি যদি ব্যাসার্ধ হয় তাহলে অন্তর্বৃত্তের ক্ষেত্রফল কত? পাই আর স্কোয়ার। তাহলে পাই আর স্কোয়ার মানে পাই ইন্টু আর স্কোয়ার মানে আই স্কোয়ার মানে এ স্কোয়ার বাই 4 × 3, তার মানে কত হচ্ছে পাই এ স্কোয়ার বাই 12, এত বর্গ একক, এত বর্গ একক। ঠিক আছে, এটা কার? অন্তর্বৃত্তের ক্ষেত্রফল, অন্তর্বৃত্তের ক্ষেত্রফল। ঠিক আছে, এটা কত দাগে ছিল? এটা এটা ছিল 8-এর দাগের, 2-এর 8। এরপরে দেখো, এরপরে দেখো 9 দাগের অঙ্ক কি বলেছে? এত এত বিন্দুদের সংযোগ সরলরেখা এক্স অক্ষ দ্বারা কি অনুপাতে বিভক্ত করে? এটা এখানে করে দিচ্ছে, এখানে হয়ে যাবে। দেখো দুটো বিন্দু কি কি বলেছে, একটা হলো 4,3, এখানে এত লেট লেট হচ্ছে, তার মানে এখানে করা যাবে না, তবুও একবার চেষ্টা করে দেখি, একটু ছোট করে নি। হ্যাঁ, একটা কত বলেছে? একটা বলেছে 4,3, আচ্ছা দেখো এখানে একটুখানি সমস্যা হয়ে গেছে, মুছে গেছে, আমি তবুও এটা আগে লিখে দিয়ে নি। ঠিক আছে, এটা যদিও লিখে মুছে গেছে, তবুও আমি এটা আগে লিখে দিয়ে নি। এটা কত হয়ে যাবে? এখানে ছিল √5, তাই তো? তাহলে এটা হয়ে যাবে, এটা হয়ে যাবে কত? √5, আর এটা ছিল প্লাস, তাহলে এটা এটা হয়ে যাবে মাইনাস। ঠিক আছে, এটা হয়ে যাবে, আচ্ছা √5 ছিল না, ওটা শুধু 5 ছিল, সরি। এটা কত দাগের ছিল? এটা 1-এর দাগের ছিল। এটা হয়ে যাবে 5 প্লাস এটা, এটা হয়ে যাবে 5 মাইনাস √2, আর এটা হয়ে যাবে 5, 5 মাইনাস এত, এটা হচ্ছে মূলদ, মূলদ সংখ্যা। ঠিক আছে, দেখ আমরা যদি 4-এর দাগে, আচ্ছা 4-এর দাগে আমরা এখানে করছি না, আমরা 4-এর দাগে আমরা আবার নতুন পেজ নিয়ে নিচ্ছি। এটা ছিল 4,3 একটা বিন্দু ছিল, আর একটা ছিল 5,-4 বিন্দু ছিল। বলেছে এই দুটো বিন্দু কি অনুপাতে বিভক্ত করবে সেটা বের করো। তাহলে আমরা ধরে নিই সেটা এম, m:n অনুপাতে বিভক্ত করবে। এবার তাহলে আমরা কি জানি? এবার দেখো একটা জিনিস, আমাদের এখানে দুটো মান বের করা লাগবে না, কারণ এখানে বলেই দিয়েছে যেটা এক্স অক্ষ দ্বারা, এক্স অক্ষে কোনো বিন্দু যখন ছেদ করে তখন সেই বিন্দুর স্থানাঙ্ক কেমন হয়? এক্স অক্ষ যদি বলা থাকে, এক্স অক্ষে যে কোনো বিন্দুর স্থানাঙ্ক কত হবে? y = 0 হয়ে যাবে। শুধু y এর পার্টটা বের করলে আমাদের এখানে মান বেরিয়ে যাবে। তাহলে y এর পার্ট যখনই বের করব, তাহলে কি বের করব? m, m -4, আর m ইন্টু দূরেরটা, সরি n ইন্টু কাছেরটা, বাই বাই কি না m প্লাস n ইকুয়ালস টু কত? 0। এবার দেখো 4n
4m মাইনাস 4m প্লাস 3n ইকুয়ালস টু কত 0। তাহলে এখান থেকে আমাদের 4m ইকুয়ালস টু কত পাওয়া হচ্ছে 3n। তাহলে m বাই n ইকুয়ালস টু কত পাচ্ছি না 3/4। তাহলে m ইস টু n এর মান কত 3:4। ঠিক আছে, এই হচ্ছে অ্যান্সার। কত দাগের ছিল এটা? 9 দাগের ছিল। এটা হলো 9 দাগের অঙ্ক। তারপরে দেখো 10 দাগে কি বলেছে, একটি বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধের দৈর্ঘ্য বলেছে r মিটার। অন্য একটি বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হলে ক্ষেত্রফল প্রথম বৃত্তের ক্ষেত্রফলের x গুণ হবে। এখানে বৃত্তের ক্ষেত্রফলের x গুণ হবে। তাহলে যেহেতু একটা বৃত্তের ব্যাসার্ধ বলে দিয়েছে, এটা হচ্ছে 10 দাগ। দেখো একটি বৃত্তের ব্যাসার্ধ বলে দিয়েছে, সেটা হচ্ছে r। তাহলে সেই বৃত্তের ক্ষেত্রফল কত হবে? যে বৃত্ত বলে দিয়েছে সেই বৃত্তের ক্ষেত্রফল কত হবে বলো? পাই আর স্কোয়ার। বলেছে অন্য একটা বৃত্ত, সেই বৃত্তের ক্ষেত্রফল কত? সেই বৃত্তের ক্ষেত্রফল না, এই যে আগের যে বৃত্তটা ছিল সেই বৃত্তের ক্ষেত্রফলের x গুণ, তার মানে x ইন্টু পাই আর স্কোয়ার। আচ্ছা এবার যদি দেখো সমস্ত বৃত্তের ক্ষেত্রফল কোন ফর্মে থাকে? পাই পাই আর স্কোয়ার ফর্মে থাকে। তাই সেই ফর্মে যদি এটাকে আনতে যায় তাহলে এটাকে পাই পাই রেখে দিলাম, এই এক্সটাকে না এই এই বর্গের ভিতরে নিয়ে যাচ্ছি, তার মানে কত হবে এক্স বাই রুট এক্স তার, সরি রুট এক্স কেন হবে, এটা তো পাশে আছে গুণ আকারে আছে। তাহলে কত হয়ে যাবে এক্স ইন্টু রুট এক্স তার তার হোল স্কোয়ার হয়ে যাবে। তাহলে এখানে আমি একটা জিনিস কি বলতে পারছি, যে এখানকার যে ব্যাসার্ধ সেই বৃত্তটার ব্যাসার্ধ কত হবে? অতএব বি বৃত্তের ব্যাসার্ধ হয়ে যাবে, বি বৃত্তের ব্যাসার্ধ কত হয়ে যাবে না হয়ে যাবে রুট এক্স আর, এত একক। এবার এখানে কি বলেছে, একটি অবিচ্ছিন্ন একটি অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন তালিকায় একটি শ্রেণী মধ্যবিন্দু কত এত। আচ্ছা মধ্যবিন্দু, মধ্যবিন্দু যদি m/2 হয়, মধ্যবিন্দু যদি m/2 হয়, তাহলে সেটার যোগফল কত হয়ে যাবে? m/2 ইন্টু 2 ইকুয়ালস টু m হয়ে যাবে। এই m কি হয়ে যাবে? m হয়ে যাবে যে শ্রেণী ঊর্ধ্বসীমা আর নিম্নসীমার সমষ্টি, তাই না? ঊর্ধ্বসীমা আর নিম্নসীমার সমষ্টি। আমি লিখে দিই, ঊর্ধ্বসীমা, এখানে যদি সীমা আছে সীমা লিখছি, যোগ নিম্ন সীমা, এই দুটোর সমষ্টি কত হবে না m হয়ে যাবে। এবারে তার ভিতরে ঊর্ধ্ব সীমা যদি 4u বলে তাহলে নিম্ন সীমা কত হবে? তাহলে নিম্ন সীমা হয়ে যাবে কত? নিম্ন সীমা হয়ে যাবে কত না m মাইনাস 4u। ঠিক আছে, দেখো তারপরে কি বলেছে, এটা একটা বৃহত্তর ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন তালিকা, বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন তালিকা এটা তৈরি করতে বলেছে। ঠিক আছে, দেখো তেলো, দেখো এটা ছিল, প্রথমে কি লিখবো আমাদের? শ্রেণী লিখবো, এপাশে কি লিখবো? শ্রেণী। আর এপাশে কি লিখবো? বৃহত্তর ক্রমযৌগিক বৃহত্তর সূচক, হ্যাঁ বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা। তোমরা একটু ভালো করে লিখে নেবে। এবার দেখো 60 বা 60-এর বেশি, এর বেশি। দেখো 50 থেকে 60 কত ছিল, কতজন ছিল? 50 থেকে 60-এর মধ্যে ছিল 40 জন, কিন্তু 60-এর বেশি তো কেউ নেই। তাহলে 60-এর বেশি কেউ নেই, তার মানে এখানে কত হবে? 0 হয়ে যাবে। তারপরে 50 বা 50-এর বেশি, এর বেশি কত হয়ে যাবে? 50 বা 50-এর বেশি হয়ে যাবে না কতজন? এখানে কতজন? 60 জন বোধহয়, সরি ছিল 40 জন। কতজন? 40 জন, 40। তারপরে 40 বা 40-এর বেশি কত? 40 প্লাস 70 ইকুয়ালস টু কত? 1/10। তারপরে 30 বা 30-এর বেশি, এটা কত হয়ে যাবে? 110 প্লাস 50 ইকুয়ালস টু 160। তারপরে বলো 20 বা 20-এর বেশি, এটা কত হয়ে যাবে? 160 প্লাস 40 ইকুয়ালস টু 200।
তারপরে দেখো 10 বা 10 এর বেশি, এটা লাস্টেরটা কত ছিল, 200 প্লাস লাস্টেরটা ছিল 80, তার মানে 280। ঠিক আছে। মনে করো না যে আমি মুখস্থ করে করছি, এটা আমি একবার দেখে নিয়েছিলাম, দেখে আমার মাথায় আছে যে পরিসংখ্যাগুলো কত কত দিয়েছিল, সেইভাবে করে দিলাম। তোমরা কি করবে, এখানে সুন্দর করে একটা ছক বানাবে, সেই ছকে এটা করবে। এটাই হলো কি আমাদের, যে না ওই যে শ্রেণীর পরিসংখ্যা দিয়েছে সেটা বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যার চিত্র। ঠিক আছে। এটা মানে 14 দাগের অ্যান্সার ছিল নাকি, না 13। ঠিক আছে, এটা 13 ছিল। প্রত্যেকটাই আমাদের এখানে তাহলে করে দেওয়া হলো সুন্দর করে। ঠিক আছে, তবুও যদি কারোর কোনো সমস্যা থাকে, যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর পরবর্তী ভিডিও কি দেখতে চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, কারণ আমরা এর পরবর্তী ভিডিও তো এর পার্ট 2 তো নিয়েই আসবো, বড় কোশ্চেনগুলো। তবুও তোমরা কি দেখতে চাও বা তোমাদের কি প্রয়োজন সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, তাহলে আমরা সেইভাবে ভিডিওটা রেডি করবো। ঠিক আছে। ধন্যবাদ সবাইকে দেখার জন্য, এতদিন দেখার জন্য। যদি চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই একটা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখবে, আর সাবস্ক্রাইব পাশে বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখবে, আর যদি পারো অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। ঠিক আছে। ধন্যবাদ সবাইকে।